নমস্কার, আপনারা শুনছেন বিভূষণ একটি সাহিত্য গোষ্ঠী থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ট্যাবলয়েড ৮৮ ডিগ্রি মেলার কাগজ ২০২৬ ১৪৩২ বঙ্গাব্দ। প্রতি বছরের মতো এবারও আমাদের ট্যাবলয়েড সেজে উঠেছে এক ঝাঁক তরুণদের ভাবনাকে সঙ্গী করে। ৮৮ ডিগ্রি মেলার কাগজ প্রতি বছরের মতো এবছরও পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব এবং লিটল ম্যাগাজিন মেলা ২০২৬ এবং ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬-এর লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে কেবলমাত্র বিভূষণ একটি সাহিত্য গোষ্ঠীর টেবিলে। ৮৮ ডিগ্রি মেলার কাগজ ২০২৬ মূলত দুটি বিভাগ, প্রথমটি কবিতা বিভাগ এবং অন্যটি গদ্য। এবছর মেলার কাগজ শিল্পী দীপশেখর চক্রবর্তীর আঁকা ছবিতে সেজে উঠেছে। নামাঙ্কন করেছেন ত্রিয়াশা লাহিড়ী, অক্ষর বিন্যাসে আশিস চক্রবর্তী, মুদ্রণ সুকৃতি, কচিদার বাইন্ডিংখানা ৩৮A সীতারাম ঘোষ স্ট্রিট, কলকাতা ৭,০০,০০০। প্রথমে পাঠ করছি সম্পাদকীয়। এই কাশ্মীরে কোনো এক বসন্তে আমি মারা যাব। রীতিসিদ্ধ ছায়া নেমে এসে প্রত্যেক শিরায় শিরায় সে বার্তা পৌঁছে যাবে। থমকে দাঁড়াবে রক্ত, জাফরান সূর্য আর সমাগত বৃষ্টির কারণে। আগা শাহিদ আলীর দ্য কান্ট্রি উইদাউট পোস্ট অফিস থেকে একটি কবিতা এই মুহূর্তে মাথার ভিতর ঘুরছে ঠান্ডা হাওয়ায়। এসআইআর আর ধর্মীয় রাজনীতি বিশ্বজুড়ে মৌলবাদীদের তাণ্ডব আগুন, নৃশংসতা, ভয়ের ভিড়ে দাঁড়িয়ে আছে প্রথম লাইনের বসন্ত, যা কবি মারা যাওয়ার জন্য ব্যবহার করছেন। কবির মতো আমারও বিশ্বাস কবিদের মৃতদেহই বসন্ত আনবে হয়তো পৃথিবীতে। শীত এতটাই সিদ্ধ হবে শিরায় থমকে যাবে রক্ত। সেই বার্তা যখন প্রথম স্তবকের শেষ লাইনে আসি, সূর্যের চেনা রং সেখানে নেই। জাফরান এখানে মনের ভিতর একটি আলো আঁধারি ছায়া আনে, আর সমাগত বৃষ্টি পাঠকের বুকে একটা ঠান্ডা দমকা হাওয়া। জামা ভিজে যাওয়া হালকা শীত শীত পায়। দ্বিতীয় স্তবকের প্রথমে কারফিউর ছবি। অন্ধকার বলতেই শীতল অনুভূতি ভয় পরিবর্তিত হলো। তারপর সব শেষ, যেন আর বলার কিছুই নেই। ট্যাক্সি স্ট্যান্ড যে আশা জুগিয়েছিল, কারোর আশার সেইটুকু শূন্য শব্দ ভেঙে চুরে দিয়েছে। হাতে টানা ট্রলি ভ্যানে দুই বন্ধু এসে তাস খেলছে। একটি মেয়ে তাদের মধ্যে থাকা একটি ছেলেকে দেখতে পেয়ে রাস্তা পেরিয়ে গেল। দুজনেই হাসছে। অপর বন্ধু তার মুখটা তাসের দিকে ঘুরিয়ে একটা গালি দিল। এটা ঈর্ষা নাকি সতর্কবার্তা? একটা চুম্বন দাও। দীর্ঘ গ্রীবা অভিমানে আলোকিত দীর্ণ দুঃখ নিয়ে যে নারীকে কখনো, অথচ পুরুষ যাবে তারই কাছে। পথ রুদ্ধ কখনো করবে না। সে পাবে বিস্ময়, অপমান, ফিরে আসা তারই কাছে, আর তাকে ত্যাগ করে যাওয়া। কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল এই কবিতা লিখছেন ১৯৬৮ সালে। ভাবা যায় এভাবে প্রেমিক কথকের আত্ম উন্মোচন? সত্যিই অবাক করে আমাকে। প্রথম দুটি লাইন পড়লে বোঝা যাবে এক পুরুষ তার প্রেমিক পুরুষের নারীর প্রতি আকর্ষণ মেনে নিতে পারছে না। এই মেনে নেওয়াটা তার পক্ষে স্বাভাবিকও নয়। আবার কোথাও একটু অধিকার প্রবণতা তো প্রেমেরই অঙ্গ। ফিরে আসা তারই কাছে আর তাকে ত্যাগ করে যাওয়া, এখানেই কাব্য অধরা। স্বসংলাপ বা আত্মকথনে অপর পক্ষের কোনো কথা নেই। সমকামী একটা শব্দ মূল স্রোতের বিপরীতে হেঁটে গেল। একটা অ্যাম্বুলেন্স তারস্বরে সমস্ত কিছুকে এলোমেলো করে দিয়ে চলে গেল। তার সাইরেনের শব্দ দূরে মিলিয়ে যেতে যেতে মনে করিয়ে দিল, You write your name on unstained glass, so you are either broken or seen through. So when it came time for the affidavit, the panel asked how much art over the blood of strangers the word. কোথাও যেন আর পারছি না। এভাবে প্রতিদিন মেনে নিতে পারছি না
চারপাশের সমস্ত ধ্বংসের ভেতর দিয়ে এখনো কিভাবে নরম শব্দরেখা। এই শীতল শহরে গায়ে এখনো অ্যাম্বুলেন্সের মিলিয়ে যাওয়া শব্দের ভিতরে দেখছি শরণার্থীর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাই আমি। আমি কোনো আরবি কবিতা পড়ছি না, লাতিন আমেরিকারও নয়, আমি বলছি ইংরেজি কবিতা, ফেডি জুডার কবিতা। একজন প্যালেস্তানীয় কবি ও চিকিৎসক, আত্মনাদ, রক্ত, মৃত্যু অসম্ভব দুলছে কবিতায়। একটা সাহসী ভয়ের মধ্যেও কিছু একটা খোঁজ চালাচ্ছেন কবি, একটা বিরাট কিছু। তা গোটা সময়টাকে বদলে দিতে পারে। আমি ফ্ল্যাশব্যাকে চলে যাই। প্রেসিডেন্সি জেলের একটি সেলের দেওয়ালে পাথরের টুকরো ঘষে কে যেন একজন প্রবীর রায়চৌধুরী চলে যাওয়ার দিন লিখেছিলেন কবিতা। চুপ করো তোমরা, এখানে ঘুমিয়ে আছে আমার ভাই, পারো যদি দিও অশ্রু, দিও তোমার শরীরের সব রক্ত। এখনো আমার শিরায় ব্লেড লেগে আছে, আজও ক্ষত চুইয়ে পড়ছে রক্ত। জানি না কবিতা কিছু পাল্টে দিতে পেরেছে কিনা, কিংবা এই ট্যাবলয়েড দাবানল ছড়িয়ে দিতে পারবে কিনা। পরবর্তী বিভাগ পাঠ করছি কবিতা। প্রথম কবিতার নাম সাক্ষাৎকার একটি লাল টিউলিপের সঙ্গে। লিখছেন কবি অর্ণব সামন্ত। একটি লাল টিউলিপের সাক্ষাৎকার থেকে জানা গিয়েছিল বাগান আমূল তছনছ করা প্রেমিক প্রেমিকা গত জন্মেও এসেছিল এই বাগানে। তখন প্রেমিকার পরনে ছিল হলুদ শাড়ি আর নীল ব্লাউজ, প্রেমিকের হলুদ কালো স্ট্রিপ দেওয়া জামা আর কালো প্যান্ট। এই জন্মে তারা এসেছে, তবে ভিন্ন পোশাকে, ভিন্ন মনে। পাহাড় থেকে পতনের পর মৃত্যু, তারও এক যুগ পরে দেবদারু বনে তাদের জন্ম হয়েছিল। এখন প্রেমিকার পরনে সমুদ্র সবুজ চুড়িদার ও প্রেমিকের লাল জামা। আগের জন্মে তারা ঘুরছিল তুষার যুগে, এখন আগ্নেয় সুসময়। অগ্নিযুগে বিপ্লবোত্তর বিপ্লবে তারা তথাকথিত প্রেম বিবাহ ছেড়ে সারা পৃথিবী জুড়ে লিভ ইন করতে চায়। তাদের পায়ের তলায় সর্ষে আর দু চোখে স্বাধীনতার নীল স্বপ্ন। আর লাল টিউলিপটি আরো একটি অবাক করা খবর দিল, তারা পরবর্তী জন্মে এই বাগানেই ফুটে উঠবে লাল টিউলিপ ও হলুদ টিউলিপ হিসেবে। তখন এই লাল টিউলিপটি মানুষ হয়ে তাদের পরিচর্যা করবে, কারণ ফুল হিসেবে তাদের প্রেম অমরত্ব পাবে। তার পরবর্তী জন্মে তারা হংসমৈথুন হয়ে উড়ে যাবে এক দেশ থেকে অন্য দেশে। দ্বিতীয় কবিতার নাম একটি ভয়ানক হারামের কারখানা ও নষ্ট পেরেকের ডিম্বথলি। লিখছেন কবি নিমাই জানা। ভয়ানক জংঘার কারখানায় নভোচরদের থাইয়ের মাংস খেতে খেতে জম্ভুর প্রদীপ্ত অকর্মের লাল নিষেকের ডিম্বাণুর ভেতর মাথার জরাৎকারুকে ঢুকিয়ে হস্তমৈথুনের কর্কটক্রান্তীয় নিশাচর নক্ষত্রদের গলা কাটছি ধারালো করাত কলের নিচে। ডাইভিং ফ্রি ইন্টারকোর্স সমুদ্রে ভেসে ওঠে নুলিয়ার দল। কোনো পরিযায়ীবিহীন ডিউরেক্সের পাতলা চামড়া নিয়ে কেবিনে ঢুকে যাই সারা রাত অতন্দ্র প্রহরের মতো ডিস্কোথেকে খাজুরাহে নখ ডুবিয়ে হত্যার শিশুর মাংস বেছে বেছে খেতে দিচ্ছি পিতার নরম মাংসে তৈরি দুগ্ধবতী সাপকে। এখানেই বসুদাম আসবে রোহিণীর পোশাকের পাতলা অন্তর্বাস ভেদ করে পীনোন্নত স্তনে হাত রেখে বিষুব রেখায় নাচতে নাচতে অপরিণত ভ্রূণ প্রসব করবে, অথচ গলার কাছে একটা সাপ অজগরের লিঙ্গরসে ডুবিয়ে দেবে কীটনাশকের থালা। প্রথমে জাহান্নামে পাঠিয়েছিল আমার বাবা, দ্বিতীয় রাতে আমার মা, তৃতীয় রাতে একদল ডোম কফিন পোড়াচ্ছিল ব্লাড স্যাম্পেলে ফোরাটক্স মিশিয়ে। আপেল ব্যবসায়ী ফোর প্লে করতে জানে না ক্লাইম্যাক্সের চা। তৃতীয় কবিতা কেউ একদিন। লিখছেন কবি জ্যোতির্ময় মুখোপাধ্যায়। মাঝ রাস্তায় ঠোঁট টেনে নেবে ঠোঁটে, এমন ভাবনায় শীত চলে গেল। জিজ্ঞেস করতে বলল, এমনি ইচ্ছে হলো তাই। কি আর বলি, সব চুমু তো আর শর্ত মানে না, সব প্রেমও বোঝে না বিচ্ছিন্ন মেঘভার।
চতুর্থ কবিতা তৃপ্তি, লিখছেন কবি দেশি খাজরা। চিনে নিতে পারি না সমস্ত কিছু, অক্ষম স্থাণু প্রস্তর হয়ে থাকি গৃহস্থলীর কাছে। শুধু চিনে নিতে পারি ওসব দৃশ্যগুলি যাদের শ্লেষের জোরে কৃষ্টি জন্মায়। যে জয় তোমায় দেব, যে ভয় তোমায় দেব, যে সান্ত্বনা তোমার অনুরাগ বাহুতে রেখে পাশ ফিরে ঘুমিয়ে যাব, তা বড়ই অসন্তোষ অন্তর্নিধন। কবেকার জমানো আশ্রয় কিম্ভূতকিমাকার দন্ত মাঝে মাথা রেখে জ্যৈষ্ঠের গর্জন নিয়ে যখন এসে পড়েছ, এই শরবতটুকু গ্রহণ না করে এখান থেকে যেতে দিচ্ছি না। পঞ্চম কবিতা অপূর্ব সমাহার, লিখছেন কবি কেতকী বসু। পূর্ণতার স্বাদ বুঝতে কিছুটা নোনা জল মেখে নিলে অবান্তর রোমহর্ষক কাহিনীর গল্পমালার দৃশ্যপট তৈরি হয়। অজান্তে হেঁটে চলা অশরীরী ছায়া তখন ঘরে বাইরে সৌজন্যতার খাতির করে। আসবাবপত্র গুছিয়ে রাখলে নোংরা আর দুর্গন্ধে ভরে রাখে, ছড়িয়ে রাখে অনামী কাগজপত্র। কখনো সেগুলো বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে চাইলে গোত্র খুঁজে বসিয়ে দেয় নামের আগে। নোনা জলে ভর্তি করলে পান করার জলও ফুরিয়ে যায়। এসবের জন্য তার কোনো আক্ষেপ বা অনুশোচনা কিছুই থাকে না। সে শুধু ঘরে ঘরে প্রেতের ছবি আঁকে। ষষ্ঠ কবিতা জলের পাতায়, লিখছেন কবি হরিশ বন্দ্যোপাধ্যায়। জলের মতো পাতা সেই কোন ভোরবেলা থেকে আমার দুয়ারে পাতা আছে। আমি তার আঁচলে তোমার নাম লিখেছি। পাখি বাসার মতন নয়, বাসাও নয় পাখির মতো, কিন্তু গান তো মাটির মতো উঠোন জুড়ে ছড়ানো। এ সুরে কোথাও পাখি নেই, পাখির গলায় এ গানও ঝড়ের মতো। তবুও আমরা জলের পাতায় কোথাও একটা গন্ধের মতন লেগে আছি। সপ্তম কবিতা সুইসাইডাল সেরেমনি, লিখছেন কবি দেবশ্রী দে। এখনই কোথাও বিষণ্ণতা বিষয়ক বিজ্ঞাপন টাঙানো হবেই, মহাশয় দেখবেন যে। তবু সস্তায় শরীর মেলে বলে কেউ কেউ সাহস রঙিন, বাকিদের ভয়দোষে আয়ু নয় ছয়। আমাকেও কাঁদতে বলেছে। পারি না যখন স্লিপিং পিলের সাথে আত্মীয়তা সেরে নেয় প্রবল দিনের কোনো প্রাক্তন প্রেমিক। অষ্টম কবিতা যেভাবে ছেড়ে দেওয়া যায়, লিখছেন কবি স্বর্ণা দাস। সম্ভাবনাময় প্রাবল্যের চাপে বোবা হয়ে যাচ্ছে সময়। জ্যোৎস্নার অবাক ছলনায় মায়া জমছে মনে। প্রকৃত প্রস্তাবে তোমাকে ছেড়ে যাবার সংযমে নিজেকে গুছিয়ে নিয়েছি, যেমন ন্যায় ভোরের চাঁদ গত রাতের উত্তাপ মেখে ছড়িয়ে আছে নালিশ। এসো, কাল অবধি তোমাকে ভেবে চিনতে চাইছিলাম। আজ সব ভাবনার অনন্ত সমীরে প্রতিটি ফুলের তরল জমে গেছে রক্ত, মজ্জা আর কথার ব্যস্ততা। অতঃপর স্বপ্নের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে হাত পেতে আছি। এই তো সিদ্ধার্থ রঙের ছায়া, অশ্রুত রাই কিশোরী আর পরমান্ন মেশানো সন্ধ্যের মুখে ওরা উত্তরীয়। নবম কবিতা কালো কাপড়ের ঋতু, লিখছেন কবি কনিষ্ক শাসমল। তলোয়ারের খামের মধ্যে ভরে জোয়ার, তামাকে চড়ুই ভাতি উপস্থিত কোনো নরম সাজঘর। আশেপাশে ইউরোপ ঠান্ডা লাগা ফুল, কদম, বর্ষাতি গ্রামের একখানা দেওয়াল এবং নারী। তানপুরা সকালের সূর্যমুখী আয়নায় গা ভাসিয়ে দিচ্ছি। খালি গায়ের এই অঘ্রাণ ক্রমশ শীতল থেকে শতরূপা, ক্রমশ 18। এই তো ঊর্ধ্বমুখী পারদের বুক, চিরে দেয় ঠোঙার শহর, চিরে দেয় মতির গলব্লাডার। এমনই তো কথা ছিল। তুমি ভাসতে ভাসতে রেডিও স্টেশন, সামনে স্ট্যাচু মার্কা একখণ্ড আমি,
ও ভীতু শিরদাঁড়া। দশম কবিতা অনুভূতির জলছবি, লিখছেন সায়ন্তনী হৌর। নীরব অনুভবের আলো ক্রমশ ছড়িয়ে পড়ছে শিরায় শিরায়। ঠোঁটের সীমানা পেরিয়ে নকশা আঁকছে প্রিয় ফুলের পাপড়ি। জীর্ণ হয়ে আসে প্রত্যাখ্যানের দাগ, কথোপকথন ভিজে যায় বছরের আঘাতে। আরো ক্ষয় বাকি আছে, নিরুপায় মেঘের মতো ছন্ন ছাড়া দিন কাটছে। প্রিয় আতরের গন্ধ ক্রমশ মিলিয়ে যায় উপহারের কুয়াশায়। এত আকুতির কোনো প্রকৃত নিঃশ্বাস নেই, কেবল আত্মস্থ হয় অনুভূতির বীজ। একাদশ কবিতা শাশ্বত শস্যধ্বনি, লিখছেন কবি অরিন চক্রবর্তী। শব্দমুখর জিভের ভিতর কোষ, শুকিয়ে আসছে আন্তঃসম্পর্ক, অশ্বক্ষুর নিলয়ের প্রাচীন তন্তুদেহ, শস্যধ্বনি বেজে ওঠে মূল থেকে। আজ সব শাশ্বত ভাষা বিনয় পিটকে এই বিভঙ্গ শরীর শাখা। অষ্টমুখী ঘুম, এই আয়ুপথ দীর্ঘ, প্রজ্ঞাদর্শী ভিক্ষুর বেশে শুয়ে মাছ। উপালি চোখে রাখো নির্বাণ আঙুল, আষ্টে পূর্বজন্ম গর্ভ শিশুর ভুল। খণ্ডকে নালি ঘাস, পায়ের শিশির ঝরে পড়ে, যাবতকালের ফসল। দ্বাদশ কবিতা ইমাসকিউলেট, লিখছেন কবি দেবার্ঘ সেন। উৎক্ষেপে তুমি বিসর্জনের নামে ফিরবে বলে রেখেছ পৃথিবী কিনে। মোদ্দা কথার অযথা চুইংগামে গোপন প্রতিভু পুড়ে যায় পশ্চিমে। পশ্চিম আজ হাহাকার শুধু ফেরা, পৃথিবী ঘুরছে ব্যাংকের অন্দরে, স্নান করালেও কেঁদেছে বৃক্ষেরা। অপবিলাসিতা বিদ্যুতে গ্রাস করে, গ্রাস করা শেষে ভাগ্যের মুচলেখা, ধ্বংসের ঝাপটা হঠাৎই সম্মুখে। যেসব আমার বিস্ময় থেকে শেখা, তারই প্রবাদে তুমি ইমাসকিউলেট। ত্রয়োদশ কবিতা সব রোদ্দুরপনার ভেতর মনে রাখতে হবে একদিন শ্রাবণ ঢুকে আসবে, লিখছেন কবি তাপস রায়। তৃষ্ণার ভেতর কবিতা লেখা হবে কামানের গোলার ভেতরেও। ইসরায়েলে আমাদের সাঁতারকণা ক্রমে বড় হয়ে নৌকো পেরিয়ে যায়, আর অল্প এগোলে মোক্ষ এসে পড়বে। মাঝে জেনে নিতে হবে ভেসে থাকবার কৃত কৌশল। সাপুড়ের বিন বাজাতে ভুলে গেলে কি হবে তখন, এই ভেবে শহর জুড়ে আর কেউ ঘুমোচ্ছে না। ঘুমের ভেতর ফনা ফুঁসফুঁস করে ঢুকে পড়ে। তার চেয়ে রাত জাগা বিনোদনগুলি নিয়ে মেতে থাকা ভালো। ভোরবেলায় পায়ে হেঁটে গিয়ে চিনে আসা যাবে দু একটা নক্ষত্রের বাড়ি। দিনরাত মুকুলতা টের পাওয়া যায়, নিঃশ্বাস নিলেও না নিলেও পুকুরের ঘাটে তেচোখা মাছেরা কিলবিল করে। আমি তো শিরা মেলে ধরি ব্লেডের তীক্ষ্ণতার মুখে। যদি রেডিও মেকানিকের ঘোলা চাহনির ভেতর ঢুকে পড়তে পারি, সে তো জাদুকর। সব নিষ্প্রাণ বুকে ফি বছর সেই রমণী সৌর্য ধ্বনিত করে। হাওয়াকে টের পেতে দিয়ে যেভাবে সিগারেট পুড়ে যায়, বয়স ফুরিয়ে ফেলছি রোজ রোজ। আর এত বেশি গৃহস্থাপনা কখন মানুষ দেখেনি। পরবর্তী বিভাগ গদ্য। প্রথম গদ্যের শিরোনাম আমার শহর, আমার যৌনতা, বর্ষা ও একটি ধর্ষণের কথা, লিখছেন শাশ্বত বোস। নিমেষহীন প্রহরের দোতারা বাজে, ভেঙ্কিবাজ শহরটার লোভ, অতৃপ্ত রসনা মাখা উষ্ণ রাতের ঋতু ভাঙা মসলিন গায়ে জড়িয়ে স্নিগ্ধ পেলব পূর্ণিমার মসৃণ দেয়ানেয়াকে সম্পূর্ণ অগ্রাহ্য করে। সন্ধানী উলম্ব শিশ্নের মতো বাতিস্তম্ভগুলো চেয়ে আছে আকাশের দিকে। তার মাথায় তখন অর্ধচন্দ্র। নুনে ভেজা আগুন জ্বলছে যেন, যেন ভ্যাপসা গরমে মেদা মেরে যাওয়া পুরুষের হলদেটে বীর্য।
স্বরের মতন অদ্ভুত ধোঁয়াটে কুয়াশার আবহে ক্ষোভ, হতাশা আর আঘাতের এক শ্রেণীহীন রঙ্গমঞ্চ তৈরি হয়। দ্রোহ, বিপ্লব, এমনকি ডালিম ভাঙা রাতের অপরিচিত মুখ, সবাই সেখানে পুতুল শুধু। পিছন দিক থেকে দড়ি ধরে আছে পোড়া লাগা রাতের এই শহরটা। সংযমী দাবানলে যেমন বাতাসে অক্সিজেন কমে আসে, তেমন আত্মশুদ্ধিও তো হয়। কামজ তৃপ্তির আয়ু কমে গিয়ে 30 সেকেন্ডে এসে ঠেকে। ভদ্রেশ্বরী কামায়ন শরীরী সার্কাসে আবোল তাবোল ভাদুর সুর ধরে। আমার নখে তখন ছুঁয়ে আছে মৃত গিটারের স্থবিরতা। ঠিক তখনই আত্মমগ্ন শহরটার চৌরাস্তার মোড়ে চারিদিক থেকে পুজোর গান বেজে ওঠে। উত্তরে কিশোর, দক্ষিণে আশা, পূব কিংবা পশ্চিমে নাম না জানা কোনো বাংলা ব্যান্ডের এলিট গণসঙ্গীত। এইসব স্মৃতির টাকডুমাডুমের দৃশ্যকল্পে অনেকগুলো মানুষ এসে ঢুকে পড়ে তখন। এই স্মৃতি ব্যাকরণের সমস্ত মুহূর্তগুলো পাস্ট পারফেক্ট হয়ে নিমেষে গায়েব হয়ে যায় মারমুখী অতীতের কৃষ্ণকলির গাঢ় পলিমারে। মিলেমিশে যায় গুঁড়ো গুঁড়ো জলকণার যৌক্তিক কলতান, সিঁড়ি ভাঙা অঙ্কে ধেরিয়ে বসে থাকা পাঁচমিশালি জীবনের বিচিত্র ক্যাকোফোনি। ভাঙা ভাঙা শব্দের বিস্ফোরণ আনে মেঘ কুয়াশা আবৃত ধূলিময় পৃথিবীর সমগোত্রীয় কোনো গ্রহাণুপুঞ্জে। তখন হঠাৎ পিছনে তাকিয়ে দেখলে আগুপিছু 30টা বছর এসে মিশে যায় ঘর ভাঙা শূন্যতার ভিতর। কৈশোরের গন্ধ, যৌনতার গন্ধ মিলে টকটক একটা ঢেকুর আসে আলটাকরা বরাবর। শহরের যৌনাঙ্গে তখন ঝড় উঠেছে। শিল্পীর কলম যখন ম্যাজিক দণ্ড, ঘুমপাড়ানি সুরের তালে তখন মুকরা থেকে অন্তরাস হয়ে সমাপ্তিতে ফেরবার তাড়ায় অনেকগুলো ছবি ভেসে ওঠে। যে ছবিগুলো ভিজে গেছে সময়ের ঝরে যাওয়া ঘামে, গন্তব্যহীন কোনো কালের স্রোতে সেগুলো ভেসে যায়। যেন একটা ডিভাইন যাত্রাপথ, স্পিরিচুয়াল জার্নি। স্বার্থপরতায় গৌরচন্দ্রিকায় ভালো লাগা মন্দ লাগাকে পেঁচিয়ে ধরে থাকে জটিল এক মনস্তত্ত্ব। শহরটার পেটের ভেতর সেদিয়ে যাওয়া শারীরবৃত্তীয় চিত্রকল্পে কুঁকড়ে গিয়ে লেপ্টে থাকে এ মার্কা একটা ছবির পোস্টার। সিনেমা হলের গায়ের ফাটল বেয়ে বিষণ্ণ ঝাপসা কোনো মাহেন্দ্রক্ষণে লোভের বিস্ফোরণ ঘটে, জনজাগরণ যেন। সেই ফাটল থেকেই মেঘরঙা অর্কিড মুখ বাড়ায় অস্থির কোনো ঘূর্ণাবর্তের বিকেলে। এই শহরেই ধর্ষণ হয় আষাঢ়ের এক অকপট বিকেলে। ধর্ষণে যতটা যৌনতা লেগে থাকে, তার থেকেও বেশি থাকে ধর্ষকের নিম্নগামী মানসিক অবস্থান। এই শহরেই ধর্ষণ হয় আষাঢ়ের এক অকপট বিকেলে। ধর্ষণে যতটা যৌনতা লেগে থাকে, তার থেকেও বেশি থাকে ধর্ষকের নিম্নগামী মানসিক অবস্থান। সবই তো চাহিদা, কোনোটা পশুর, কোনোটা সিস্টেমের। আমরা শুধু তেল মশলা মেখে রাত জাগি ভাঙাচোরা শহরের নষ্ট কোনো ইউনিয়ন রুমে কিংবা অস্থায়ী লেবার রুমের ডাইসেকশন টেবিলে। ধর্ষণ দৃশ্যে আমাদের নৈতিকতা বোধ, শিক্ষা, সহনশীলতা স্থবির হয়। এক এক করে ধর্ষিতা হয় এরা সবাই। পড়ে থাকে কিছু উলঙ্গ শরীর, প্রতিবাদী কিংবা ভোগের থালায়। দেখতে দেখতে দৃষ্টি অসাড় হয় আমাদের। পক্ষপাত তখন যেন কর্তব্যের ভূমিকা নেয়। এ যেন এক সাধারণ রিফ্লেক্স, ঠিক রাজনৈতিক নেতাদের সুযোগের সদ্ব্যবহারের মতো। ডাল আর চাল মিশিয়ে খিচুড়ি হয়ে যায় সবকিছু, কিন্তু নিরপেক্ষ হয়ে থাকা আর ওঠে না। জটিল সমীকরণ হয়ে জীবন এসে দাঁড়ায় নদী সাগর পেরিয়ে ডেসপারেশন আর অর্জনের ঠিক মাঝ বরাবর। দ্য পার্টিকল থিওরি অফ লাইট মেনে নিয়ে বিচ্ছুরিত নিয়ন আলোর রোশনাই এক কণা থেকে অন্য কণায় সরে যায় শুধু। বিকেলের স্নায়ুসূত্রের নির্লজ্জ জলজ জীবাণুরা জোনাক আলো জ্বলে জালে। মৃত শৈবালের জীবাশ্ম মাখানো কলতলা জুড়ে
মানিক জেঠুরা তখন গলা ছেড়ে গান ধরেন, জনম আমার উতল দিল আসমান ছাড়া সমুন্দরে, ধুতরার গোলাপি স্তনে কাজরির কালো ভোমরা তখন মায়া মেঘের সিঁড়ি বেয়ে ওঠানামা করে চলেছে যৌবনবতী বর্ষার মতন, বারাসান লাগি বাদারিয়া রুন ঝুমকে। দ্বিতীয় গদ্যের শিরোনাম কবিতা অস্তিত্বের উদযাপন, লিখছেন সৌরভ বর্ধন। এই উত্তরাধুনিক সময়ে দাঁড়িয়ে যখন প্রতি মুহূর্তে মানুষের নিজের সঙ্গে নিজের দ্বন্দ্বে বিপর্যস্ত, যখন কোনো বাইরের শত্রু নয় বরং একান্ত নিজেকে মোকাবিলা করাই সবচেয়ে কঠিন হয়ে পড়ছে, তখন কবিতা লেখার কারণ খোঁজার অর্থ হলো তীব্র অস্তিত্বের সংকটে আবদ্ধ হয়ে পড়া, নিজের অস্তিত্বকে বারংবার চ্যালেঞ্জ করা, কেন বেঁচে আছি এই প্রশ্নের জটাজালে আটক হয়ে যাওয়া। আর এখান থেকে উত্তরণের একমাত্র পথ হলো কবিতা চর্চা। কারণ একজন প্রকৃত কবি পারেন সমস্ত চোখের ঊর্ধ্বে উঠে সমস্ত চাহনিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে কবিতা লিখে যেতে। এই সময়ের কবিতার কাজই তাই, সমস্ত আবেগ ও অনুভূতিকে ছাপিয়ে যাওয়া। আবেগ নিয়ে খেলার মতো অপরাধ কবির করা উচিত নয়। কবিকে চেতনায় বাঁচতে হবে, যে চেতনা তাকে এগিয়ে রাখবে সমকাল থেকে, নইলে সমকালই তাকে গ্রাস করে নেবে। মনে রাখতে হবে সকল মানুষই ভবিষ্যতের জন্য বেঁচে থাকেন বর্তমানে। কবিও মানুষ, মানুষের বা যে কোনো জীবের কাজই হলো নিজের জীবনকে ও যাপনকে উন্নত করা। কবির কাজও তাই কবিতাকে উন্নত করা। পুরনো যা কিছু জীর্ণ পুরাতন তাকে প্রত্যাখ্যান ও সংরক্ষণ করা, নতুনকে আলিঙ্গন করা। কবিকে এমন এক চৈতন্যে উত্তীর্ণ হতে হবে যেখানে তার আগে আর কেউ পৌঁছায়নি, বা পৌঁছালেও এতটাই পৃথকভাবে যে সে প্রকৃতির ভাষা সেভাবে নিয়েছে, সেভাবে নয়। একদমই অন্যরকম ভাবে কবি বুঝবেন এই বিশ্ব প্রকৃতির ভাষা, কারণ প্রকৃতির ভাষা সম্ভব টাইপিংয়ে। এই বিশেষত্ব সেই লক্ষ্য করবে যে প্রকৃত কবি। তাই তত্ত্বহীন, ছন্দহীন কবিতা হতে পারে, কিন্তু রসহীন বা চেতনাহীন কবিতা কখনোই নয়। কবিতা সেই সত্যকে প্রকাশ করে যা কবির মনন থেকে উঠে আসে আর কবির যাপনকে প্রভাবিত করে। যদি যাপনকে প্রভাবিত না করে তবে তা কবিতা নয়, নেহাতি পদ্য। আসলে কবি না দেখাকেও দেখতে পান, না জানাকেও জানতে পারেন, তাই তিনি কবি। কবি কারণ তিনি কবিতা লিখতে পারেন, ২-৪ লাইন পদ্য লেখেন এমন নয়, এবং পারেন বলেই তা পাঠককেও চেতলায় তুলে ধরে। কারণ কবিতা জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী কোনো দশা নয়, বরং জন্মের আগের ও মৃত্যুর পরের এমন এক দশা যা কবি উপলব্ধি করতে পারেন এবং তা খানিকটা রূপান্তরিত করতে পারেন অক্ষরে, শব্দে, পদে বা ইত্যাদিতে। অথচ কবিও অভিযোজিত, বিবর্তিত হতে থাকা প্রাণী, তাই তার উপলব্ধি জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী অবস্থাকে, অর্থাৎ আমাদের জীবনকে নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা, এবং সেই সংজ্ঞার ইস্তেহার হলো তার কবিতা। তৃতীয় গদ্যের শিরোনাম ভায়াগ্রা মিশ্রিত রাত, কেউ বসে আছে তোমার অপেক্ষা হয়ে। লিখছেন উৎপল দাস। ১। যুবতী জানুক তোমার উর্বর মস্তক মাটি থেকে দিনের উষ্ণতা চাইছে। মৃত্যুর পর আমরা আবার চুমু খাবো, টান টান বিছানা ছেড়ে ধূ ধূ চিতাভস্মের ভেতর সকল তাগিদের নৈবেদ্য সাজানো থাকবে। আশেপাশের শোক পোড়া গন্ধে ঘেটে যাবে সর্বস্ব। কয়েক ফোঁটা অশ্রুবিন্দু ছিটিয়ে দাও, মুক্ত করো নিজেকে। নির্ভার হতে হতে নিঃস্ব হয়েছে রতি সুন্দর চোখ।
তখনও তোমায় দেখার ইচ্ছে টাটকা, যদিও পূর্ণ জন্মে বিশ্বাস নেই। এছাড়া তোমাতে আমাতে বিস্তর ফারাক। যেন তুমিই আগুন, তুমিই সংসার, পার্টনার ইন ক্রাইম, নিখোঁজ কবিতার পংক্তি তুমি, হৃদয়ের নৈরাশ্য। এসো সখী, রতির কল্যাণ ভুলে গিয়ে আসমান জমিন সুখ তৃপ্তি অসুখ যন্ত্রণা পরিহার করি। সাধনি শ্মশান ত্যাগের, বিয়োগের তীব্র ব্যথায় ক্ষুধা তৃষ্ণা কাম ঘুচে যাবে। অন্দর বাহার সমস্তই কেমন খোকলা ও বিমর্ষ প্রাণবায়ুর সঞ্চারপথ ফাঁকা মনে হবে। হয়তো তখনই শেষবারের মতন সঙ্গম চাইব অথবা মুক্তি। 2. ইদানিং আমাদের ভেতর কোনো যুদ্ধ নেই। মিথ্যেগুলো দুঃখ করার পর মুখ ফিরিয়ে ঘুমানোর মধ্যে জিইয়ে রেখো না যৌন অবসেশন। আশ্চর্য এক সন্দেহ ভর করলেই শব্দবোধের তাগিদ জাগিয়ে তোলে এমন কিছু চিন্তা ভাবনার, যা চেতনে ইলিউশনের ফ্রেমগুলো তাসের ঘরের মতন ভাঙতেই থাকে। মাঝে মাঝে প্রান্তিক জ্যোৎস্নায় অন্ধকার পতঙ্গ জীবন খুঁজে নেয় ডানা। ঠোঁটের চতুর্থ সংস্করণ হতে নাবি খাজ টলটলে স্নিগ্ধ ঝোলে গা এলিয়ে সুগন্ধি ছড়ায় খোপা সদৃশ্য কক্ষপথে। নরম গদিতে শুয়ে থাকা বেশ্যার নয়কারের শরীরে দুপ্রস্থ আগুন ছুঁয়ে দাও। প্রত্যেক পূর্ণিমা ভোরে ক্লিভেজ স্তূপ ও মুক্ত হস্তে টান ধরে রাখা আশ্রয় চুপ সিগনালে বিবস্ত্র কোলাহল পাই গোত্রের হিমায়িত মনকে নিষ্কাম করে। অবাক করা কথার ওপারে ঠোঁটের দাগ ইঙ্গিত দেয় অপ্রত্যাশিত সরীসৃপ প্যাটার্নের। মহীশূরীর বেয়ে দীর্ঘ অপেক্ষায় প্রতিটি সন্তান মা বর্ণের কবিতা বেছে নেয়। আমাদের সুর ঝঞ্ঝাট ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফেলে আসা কুয়াশার রহস্য ক্রমাগত উতলা হয়। হাত বাড়িয়ে আঙুল ধরতে চাইলে ভিজে যায় শুষ্ক চুল। বারে পুরনো চালে ভাত, তোমার মা শীতল কামনায় তখন শীত নামে, নামে বর্ষাও। চতুর্থ এবং শেষ গদ্যের শিরোনাম হাওয়ার গান অথবা পরীর চলার শব্দ। লিখছেন দীপশেখর চক্রবর্তী। মাঝে মাঝে ভাবি এই যে পথের পর পথ গেথে এক রূপকথার পৃথিবী গড়েছিলাম, আমার চলে যাওয়ার পর সেই পৃথিবীটাও মুছে যাবে একেবারেই। এ কথা ভেবে দুপুরের পথে হাঁটতে হাঁটতে হাঁটু ভেঙে আসে আমার। গলা শুকিয়ে যায়, প্রাণ হু হু করে ওঠে। চিৎকার করে জানতে ইচ্ছে করে এই যে আমার পৃথিবী, এখানে শোনা যায় হাওয়ার গান, পরীর চলার শব্দ। এখানে সন্ধেবেলা চাদর জড়িয়ে ঘোরে স্বয়ং শীতের রাজকন্যা, তার গলায় নীল রঙের হার। সে বিষ পান করলে শরীর মরে না, শুধু মরে যায় সকল প্রত্যাশা। তাকে আর কেউ দেখতে পাবে না। এই যে এত পথ, এত রহস্য। টিউশন ক্লাস থেকে ফেরার পথে প্রথম চাদরের ভেতরে জড়িয়ে নিয়েছিল যে মেয়ে, তার বুকের গন্ধ কিভাবে ভুলে যাব? কি নাম সেই বক্ষ ফুলের? সে গন্ধ এখনো গভীর রাতে আসে। ছলছল চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, ফিরে যায় ঘরের ভেতর কিছু একটা ফেলে দিয়ে। এই শব্দের কথা কাকে জানাবো? বুঝি কাউকে জানানো হয় না। এক জীবনে মনে হতো যাকে ভালোবাসবো এই পথ চিনিয়ে দিয়ে যাব। কোন গলি দিয়ে ঢুকে গেলে পরে শৈশবের মাঠ, বেশি করে গেলে দেখা যায় শীতের শিশুরা সারাদিন খেলে সেখানে শুয়ে আছে জড়াজড়ি করে। কোন পথে নির্জন বাড়ি থেকে ভেসে আসে নির্জনতম বড়ে গুলাম আলী। কালী মন্দির ঘেঁষে যে পথে গেলে পুকুর ঘাট পড়ে, একদিন পূর্ণ চাঁদের রাতে স্বচ্ছ জলের ভেতর দেখছিলাম এক জলের দেবী উঠে পাড়ে এসে বসেছে।
তার চোখে জল, সে জলের অর্থ যদি বোঝাতে পারতাম তাকে, আজ বুঝি হারানোর বেদনার মতন দীর্ঘস্থায়ী বন্ধুত্ব মানুষের সঙ্গে আর কারোরই হয় না। এই বন্ধুকেই তো কেবল বলা যায় ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছি আমি। আমার শরীর থেকে আমি গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাচ্ছি বাতাসে, এই দৃশ্যের কথা লিখে রাখার চেষ্টা করি। প্রত্যাশাবিহীন, দাবিহীন লিখে রাখা জীবনের সঞ্চয় বলতে কিছু পথ আর পাশাপাশি হেঁটে যাওয়ার মানুষ। ভালো থাকা, তাদের দেওয়া কিছুক্ষণ নীরবতা, এই নীরবতার শেষে একটি বাড়ি দাঁড়িয়ে থাকে। দোতলা, সামনে ছোট্ট উঠোন, তাতে পড়ে থাকা ফুলের শরীর নিয়ে খেলে হাওয়া বালকেরা। পিঠের গন্ধ বাংলাদেশের পুরনো এক পাখি ডেকেই চলেছে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছে একটি মেয়ে, পেছনে তার আশ্চর্য সেই নীল আকাশ। শীতের রাজকন্যার নীল রঙের হাড়, তেমন রং। এ মৃত্যুতে শরীর মরে না, মরে শুধু প্রত্যাশা। মেয়েটির মুখে ম্লান হাসি, গায়ে বাদামি চাদর। তাকে জিজ্ঞেস করে ফেলি, কি মানে এসবের? কি যে এত চাওয়া, এত টান? কি লাভ এত লিখে? নিজেকে প্রকাশের এই অদম্য আকাঙ্ক্ষার শেষ কোথায়? মেয়েটি উত্তর দেয় না। শুধু চাদরের ভেতর থেকে উড়ে আসে একটি সাদা খাম, এসে পড়ে আমার শরীরের কাছে। তুলে নি। উত্তর আসবে, পাবো তাকে, যাকে খুঁজে চলেছি পথে পথে, দেশে দেশে, শরীরে শরীরে। খামের ভেতর একটা চিঠি, কয়েকটি ভাঁজ, হাত কাঁপে, হাঁটু একটু ভেঙে আসে, বয়স বেড়ে যায় সহস্র বছর। প্রতিটি ভাঁজ খুলে যায়, আরো ভাঁজ ফিরে আসে, ভাঁজের পর ভাঁজ, পথের পর পথ, চিঠিটি আর খোলে না। ছাদের মেয়েটি হাহা অট্টহাসিতে উড়ে যায় আকাশের দিকে। নীল আকাশের শরীরে ধীরে ধীরে মিশে যায় সে, বক্ষ ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে। যেমন তেমন সে নীল নয়, শীতের রাজকন্যার গলায় যে নীল, বিষের মতো, এ বিষে শরীর মরে না। এখানে ৮৮ মেলার কাগজ ২০২৬টির পাঠ সম্পন্ন হলো। এই কাগজটির সম্পাদনা করেছেন সুদেষ্ণা দাস। ট্যাবলয়েডটি প্রকাশিত হয়েছে বিবস্বান একটি সাহিত্য গোষ্ঠী থেকে। ট্যাবলয়েডটির মুদ্রিত মূল্য রয়েছে মাত্র ২০ টাকা। এতক্ষণ পাঠটি শোনার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের টেবিলে আসুন, আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত বই পত্রিকা সংগ্রহ করুন এবং অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এবং আপনার দিনটি শুভ হোক। এতক্ষণ কণ্ঠে শুনছিলেন সুস্মিতা চক্রবর্তীকে।